আমি বিএনপির এই গভর্নমেন্টকে একটা হজবরল গভর্নমেন্ট মনে করি। তারেক সাহেব কতটুকু দূরদর্শী আমি জানি না। ওনার সার্টিফিকেট একটাই, উনি জিয়ার পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র। তার পার্টির কর্মীরা চিৎকার করে বলছে, এখন তো ভিডিও ফুটেজের কারণে সব কিছু প্রকাশ হয়ে যায়, যেখানে ভোটটা হয় সয়াবিন হয় না। হাদি কোনো বিখ্যাত ব্যক্তি ছিল না, একটা লোক, একটা সুস্থ লোক, গালিগালাজ করে আর রাজনীতি করা যায় না। এই হাদি কোথাকার কোন হাদিকে এই জামাতি বট বাহিনী বিখ্যাত বানাইছে, এবং বিখ্যাতই বানাইছে তাকে হত্যা করার জন্য। মুজিববাদ বলতে কোনো বাদ আছে বলে আমি জানি না। রুমিন ফারহানা যে অগ্নিকন্যা, এটা বুঝিয়ে দিচ্ছে সে স্বতন্ত্র ক্যান্ডিডেট হইয়া। ডক্টর ইউন যদি বলেন সূর্য পূর্ব দিকে উদিত হয় না, দক্ষিণে উদিত হয়েছে আর উত্তরে অস্ত যাবে, ডক্টর ইউনুস এমন লোককেই কিচেন ক্যাবিনেটে নিচ্ছেন যারা তার কথা ইচ্ছার বলবে। আমি জুলাইকে দাঙ্গাই মনে করি, কারণ জুলাই হয়েছে পরিকল্পিতভাবে কোঠার প্রথার কথা বলে, পরে ব্লাড শেড করে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে এটাকে নিয়ে গেছে একটা অভ্যুত্থানের দিকে। এই যে মুগ্ধকে হত্যা করা হলো, আমরা আবু সাইদের ঘটনা নিয়ে আমরা ইনফরমেশান নিছি, এখানে তাকে মাথায় আঘাত করে মারা হয়েছে, কিন্তু ওখানে নিক্ষিপ্ত করা হয়েছিল রাবার বুলেট। তো এটাকে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখবো? তাহলে এটা মেটিকুলার ডিজাইন হয়েছে। এখন যে এটা ডিপ স্টেটের কথা বলা হচ্ছে, আসলে 5% ভোটারের যদি চিন্তা ভাবনার পরিবর্তন হয়, তাহলেই দেখা গেছে 100 আসন থাকে না। যে বাঙালি মায়েরা নামাজে জানাজায় বসে আল্লাহর কাছে এক মহামানবের আবেদন জানাইছে, এই জাতির মুক্তির জন্য এক মহামানব দাও। হিন্দু মায়েরা তুলসী গাছের তলায় দিয়ে পুজো দিয়ে বলছে আমাকে একটা মহামানব দাও, তখন বলছে যে শেখ মুজিব আসছে। একজন ন্যাপের হিসেবে 14 দলের যুক্ত ছিলেন, আপনারা কি 18 ইলেকশনে যুক্ত ছিলেন না? না, আমাদের কোনো প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করে নাই, এবং আমাদের 14 দলের ভুক্ত ছিলেন। 14 দল ভুক্ত ছিলাম, এবং আমরা একটা সময় এসে 14 দল ত্যাগ করেছি। মস্কুপন্থী ন্যাপ আজকে 5টা ভাগে বিভক্ত, যদিও আমরা এখন চেষ্টা করতেছি আবার একীভূত হওয়ার জন্য, এবং আগামী 27 জুলাইকে সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি যে আমরা একসাথে মস্কুপন্থী ন্যাপ সব একসাথে হয়ে যাব। কারণ আজকের যে রাজনৈতিক বাস্তবতায় একটি ঐক্যবদ্ধ ন্যাপ, শক্তিশালী ন্যাপের অপরিহার্য। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সুখবর আড্ডায়। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বামপন্থী রাজনীতির একজন অভিজ্ঞ সংগঠক, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম মামুন ভাই। 1973 সালে ছাত্র ইউনিয়নের প্রাথমিক সদস্যপদ দিয়ে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই নেতার বাবা ছিলেন কুমিল্লা জেলা ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রায় 5 দশকের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, বিএনপির রাজনৈতিক ভূমিকা, আন্তর্জাতিক কূটনীতি এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো ভাই, প্রথমেই জানতে চাই যে ধরেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় বাস্তবতা ছিল যে আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের কার্যক্রম সম্প্রতি নিষিদ্ধ করা হয়েছে। তো এই অবস্থায় আপনি কি মনে করেন দেশের রাজনৈতিক পরিস্থিতি বা গণতান্ত্রিক যে পরিস্থিতি, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? গণতান্ত্রিক পরিস্থিতি তো প্রতিটা মানুষের নাগরিক অধিকার রাজনীতি করা, তার কথা বলার। রাজনীতি বন্ধ করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া এটা কিন্তু সমাধান নয়। একটা দলের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, এটাকেই তো ফ্যাসিজম বলে। গায়ের জোরে আমি এখন রাষ্ট্র ক্ষমতায় আছি, যেটা আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ না করে জামাতের কর্মকাণ্ডগুলা বিজ্ঞানসম্মতভাবে আজকের প্রজন্মের কাছে, মানুষের কাছে উপস্থাপন করতো যে তারা এই কাজগুলো করেছে, যেটা আমাদের সাথে যায় না। কিন্তু আওয়ামী লীগ তো হচ্ছে জামাতকে নিষিদ্ধ শেষ জুলাই মাসে আমরা দেখলাম যে জুলাই আগস্টের দিকে করছিল, যে 2024-এ। সেক্ষেত্রে যদি কোনো দল ক্রাইম করে, মানে আওয়ামী লীগ তো জুলাই গণ অভ্যুত্থানে তার একটা মানবতা বিরোধী অপরাধ করছে, সেই অপরাধের প্রেক্ষিতে তাকে নিষিদ্ধ করা হয়েছে। তো অনেকেই মনে করেন যে নিষিদ্ধ করাটা হয়তো সমাধান না, কিন্তু আওয়ামী লীগ তো রিকনসিলিয়েশনের ভেতর দিয়েও যাইতেছে না। তো আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা অবশ্যই ঠিক না। আমি মনে করি আওয়ামী লীগ একটা সংগ্রামী সংগঠন, বাংলাদেশের সবচেয়ে, বাংলাদেশ পন্থার কথা যদি বলি তাহলে সবচেয়ে প্রাচীন সংগঠন। 1949 সালে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ হয়েছিল। তো এরপর সেটা অসাম্প্রদায়িক হতে যেয়ে আওয়ামী লীগ নাম ধারণ করে। তো তারপরে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, শেখ মুজিবের 6 দফা দেওয়া, যেটাকে আমরা মুক্তিযুদ্ধের কবচ বলি, স্বাধীনতার কবচ বলি। তারপরে 69-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের বিজয় লাভ। এরপরে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার কারণেই মুক্তিযুদ্ধের ডাক উনি দিতে পেরেছিলেন। এটা বাস্তবতা। সেই বাস্তবতা তো আমরা জানি, কিন্তু ধরেন একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া একটা দল যদি অপরাধ করে, তার অপরাধের অবশ্যই আমি ওই কথাই আসতে চাচ্ছি। আওয়ামী লীগের যে শুরুটা, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ডাকে উনি প্রধান নেতা ছিলেন, কিন্তু একক ছিলেন না। উনি স্বাধীনতার ঘোষণা দিলেন, এরপরে উনি গ্রেপ্তার হলেন, পিন্ডির কারাগারে চলে গেলেন। সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ সাহেবের ভাই না, ওইসব হিস্ট্রি আমরা জানি ধরেন, কিন্তু আমরা যেই আলাপটা আপনি প্রথমেই বললেন যে আওয়ামী লীগ প্রথমে বললেন যে একটা বাংলাদেশপন্থী দল, কিন্তু আমরা বিগত 16 কিংবা 17 বছরের যে আওয়ামী শাসন ব্যবস্থা দেখছি, সেখানে আমরা তাকে দেখছি সে বাংলাদেশ পন্থার বাইরে ভারতকে অসম অনেক বেশি সুবিধা দিছে। এটা কিন্তু আওয়ামী লীগ করছে। এর বাইরেও জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের যে ক্রাইম, যে মানবতাবিরোধী অপরাধ, সেইটার প্রেক্ষিতে তাকে ধরেন নিষিদ্ধ করা হয়েছে, যেটা প্রথমে অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করছিল, পরে বিএনপি সংসদে সেটাকে পাস করছে। হ্যাঁ, তো এখন এই নিষিদ্ধ হওয়ার ব্যাপারটাকে একটু স্পেসিফিকভাবে বললে সুবিধা হয়। নিষিদ্ধ করা কোনো সমাধান নয়। যারা অপরাধ কোনো ব্যক্তি বিশেষ করছে, যদি ধরি আমরা 50 জন মারা গেছে, 200 জন মারা গেছে, এই মারা গেছে তো 1500 জনের উপরে। 1500 জন বলে আমি যদি বলি এই যে মুগ্ধকে হত্যা করা হলো, আমরা আবু সাইদের ঘটনা নিয়ে আমরা ইনফরমেশান নিছি, এখানে তাকে মাথায় আঘাত করে মারা হয়েছে, কিন্তু ওখানে নিক্ষিপ্ত করা হয়েছিল মূলত রাবার বুলেট। ঠিক আছে, তো এটাকে আমরা কোন দৃষ্টিকোণ থেকে দেখবো? তাহলে এটা মেডিকুলার ডিজাইন হয়েছে। এখন যে এটা ডিপ স্টেটের কথা বলা হচ্ছে, যে পরিকল্পিতভাবে কিছু হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, আওয়ামী লীগ যে অপরাধ করেছে, বিশেষ করে 14 সালের একতরফা নির্বাচন, 2018 সালের রাতের নির্বাচন, যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু আপনিও তো একজন ন্যাপের হিসেবে 14 দলের যুক্ত ছিলেন, আপনারা কি 18 ইলেকশনে যুক্ত ছিলেন না? না, আমাদের কোনো প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করে নাই, এবং আমাদের 14 দলের ভুক্ত ছিলেন। 14 দল ভুক্ত ছিলাম, এবং আমরা একটা সময় এসে 14 দল ত্যাগ করেছি। আমাদের মধ্যেও বিভাজন দেখা দিয়েছে। আওয়ামী লীগের অনেক অপকর্ম নিয়ে, যেমন আজকে বলি মস্কোপন্থী ন্যাপ আজকে 5টা ভাগে বিভক্ত, যদিও আমরা এখন চেষ্টা করতেছি আবার একীভূত হওয়ার জন্য, এবং আগামী 27 জুলাইকে সম্মেলনের তারিখ নির্ধারণ করেছি যে আমরা একসাথে মস্কোপন্থী ন্যাপ সব একসাথে হয়ে যাব। কারণ আজকের যে রাজনৈতিক বাস্তবতায় একটি ঐক্যবদ্ধ ন্যাপ, শক্তিশালী ন্যাপের অপরিহার্য। এবং আওয়ামী লীগ এবং বিএনপি, বাংলাদেশের মানুষ যদি আমরা বলি যে 90% ভোটার, একটা সময় ছিল যে এই ভোটটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভাগ করা ছিল। কখনো আওয়ামী লীগ বেশি পেয়েছে, তখন আওয়ামী লীগ সরকার গঠন করছে, কখনো বিএনপি বেশি পেয়েছে, তখন বিএনপি সরকার গঠন করছে। আসলে 5% ভোটারের যদি চিন্তা ভাবনার পরিবর্তন হয়, তাহলেই দেখা গেছে 100 আসন থাকে না। তো এটা হিসাবটা কেমন, সে দেখা গেছে যে অন্তত 100 থেকে 150টি আসনে ভোটের ব্যবধান 1 থেকে 5000। একটা কনস্টিটিউয়েন্সি যদি 4 লাখ ভোটার থাকে, 5% মানুষের যদি চিন্তার পরিবর্তন হয়, তাহলে দেখা গেছে যে একজনের 20,000 ভোট কমে যাচ্ছে, আরেকজনের 20,000 ভোট বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে এই ডিফারেন্সটা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের উপরে আমাদের রাজনীতি মেকানিজম কাজ করছে। এই বছর 91 সালে বিএনপি ক্ষমতায় গেছে, 96 সালে আওয়ামী লীগ গেছে, আবার 2001 সালে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এরপরে 14 সাল থেকে যে রাজনীতি শুরু হলো, শেখ হাসিনা কর্তৃত্ববাদী হয়ে উঠলেন, এবং উনি একটা ভীষণ তৈরি করলেন 2031 সাল পর্যন্ত নিজেকে এবং দলকে। উনি চরম ফ্যাসিস্ট হয়ে উঠলেন, এটা অস্বীকার করার কোনো জো নাই। তো আপনার কি মনে হয় না তাহলে শেখ হাসিনার এই ক্ষেত্রে বিচার হওয়া উচিত তার এই মানবতা বিরোধী অপরাধের জন্য? আপনি একটু আগে একটা কথা বলতেছিলেন যে জুলাই হচ্ছে একটা মানে দাঙ্গা টাইপের একটা। ডেফিনেটলি আমি জুলাইকে দাঙ্গাই মনে করি, কারণ জুলাই হয়েছে পরিকল্পিতভাবে। কোটার কথা বলে এখানে আসা হয়েছে আমাদের তরুণদেরকে মগজ ধোলাইয়ের মাধ্যমে, কোটার প্রথার কথা বলে পরে ব্লাডশেড করে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করে এটাকে নিয়ে গেছে একটা অভ্যুত্থানের দিকে। ইভেন আমি একটা সত্য কথা যদি বলি, আগে আমরা একটা বক্তৃতা দিতাম, বক্তৃতা শুনতাম, এটা আওয়ামী লীগের ভিতর থেকেই কথাটা বেশি হতো, যে বাঙালি মায়েরা নামাজে জানাজা বসে আল্লাহর কাছে এক মহামানবের আবেদন জানাইছে, এই জাতির মুক্তির জন্য এক মহামানব দাও। হিন্দু মায়েরা তুলসী গাছের তলায় যায় পুজো দিয়ে বলছে আমাকে একটা মহামানব দাও, তখন বলছে যে শেখ মুজিব আসছে তাদের ইয়াতে। ঠিক 14 সালের পর থেকে আওয়ামী লীগের ত্যাগী বিচক্ষণ নেতাকর্মীরা দল থেকে শত সহস্র মাইল দূরে চলে গেছিল, এবং শেখ হাসিনা কমপ্লিটলি ইয়েস মিনিস্টার পন্থায় আওয়ামী লীগ দলটাকে এগিয়ে নিয়ে গেছে, এবং আওয়ামী লীগ হয়ে গেছে 14 সালের পর থেকে। বিশেষ করে 2018 সালের রাতের ভোট হওয়ার পরে আওয়ামী লীগ একটা রাজতান্ত্রিক দল হয়ে গেছে। আপনারা কি তখন প্রতিবাদ করছিলেন এই যে হিসাবে? আমরা কথা বলার চেষ্টা করছি, কিন্তু সত্যি কথা যেটা, ওই যে বললাম যে এটা দুঃখজনক, আওয়ামী লীগ বিএনপির বাইরে
অধিকার আদায় করার জন্য যে একটা শক্তিশালী রাজনৈতিক ফোর্স বাংলাদেশে আর গড়ে ওঠে নাই। আর যার ফলশ্রুতিতে আজকে এখানে ধরেন যে জামায়াত ইসলাম আছে, এবার তো প্রায় জামাত ইসলাম মতো প্রায় সিট পাইলো। জামাত এইবারের যে নির্বাচনটা, এখানে আওয়ামী লীগের মতো একটা বড় দল বা 14 দল এখানে নির্বাচনে ছিল না, যে যার ফলশ্রুতিতে একটা ভোট হয়েছে। এই ভোট হয়েছে, অবশ্যই ভোট হয়েছে একটা বিশাল পার্সেন্ট। যেমন একটা সময়ে শেষেরা আওয়ামী লীগের অনেক লোক হিন্দু সম্প্রদায়, যেটা এক সময় মনে করতো আওয়ামী লীগের রিজার্ভ ভোট, সে হিন্দুরা এবার সব ভোট দিছে বিএনপিকে। কারণ কি? জামাত ঠেকানোর জন্য, পাকিস্তান পন্থাকে ঠেকানোর জন্য। তো এবার যে আবার অনেকেই দেখা গেছে কি জামাত যে কাজটা করেছে এটা বিএনপির নেতৃত্বের মধ্যে এই জিনিসটা মাথায় ছিল কিনা আমি জানি না। ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর রাষ্ট্রের সকল অর্গানে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, বিচারালয়ের বিচারপতিদের বলেন, মানে এইখানে একটা জিনিস দেখা গেছে যে বিএনপি অনেক স্থানীয় তৃণমূল নেত্রীরা দেখা যায় টেম্পু স্ট্যান্ড, বাস দখল এগুলোর মধ্যে ব্যস্ত ছিল, আর জামাত হচ্ছে প্রশাসনিক জায়গাগুলো দখল করছে। এবং ঠিক আওয়ামী লীগের মধ্যে জামাত যেভাবে গুপ্ত ছিল, বিএনপির মধ্যে গুপ্ত ছিল, গুপ্ত থেকে অপকর্ম করতে উৎসাহিত করে, সেটার ভিডিও ফুটেজ আবার তার যে বট বাহিনী, যেটা এখন সমাজে সবাই জানে, বট বাহিনীর কাছে পৌঁছে দিছে। আর এই 18 মাস খুব ঠান্ডা মাথায় ভোটারদের কাছে গেছে যে সেটা বিএনপির অপকর্ম, যে আওয়ামী লীগ তো নাই, বিএনপি এই অপকর্ম, ওরা টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল নিয়ে আছে, ওদেরকে দিয়ে দেশ চালানো হবে না। যেই মানবতা বিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, তো 71-এ মানবতা বিরোধী অপরাধের কারণে তো জামাত নিষিদ্ধ হচ্ছে না কেন? জামাত তো আরো বড় মানবতা বিরোধী অপরাধ করছে। আমাদেরকে এখন একটা দেখতে হবে যে এই 24টা কেন ঘটলো, এখানেই তো রাজনীতি। এই 24 যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের পরিকল্পনা হয়েছে। এটা তো আওয়ামী লীগও বলে, এবং এটা বললে তো আওয়ামী লীগ নিস্তার পেয়ে যায় যে আওয়ামী লীগের যে ক্রাইম, আওয়ামী লীগের গুম খুন, এগুলো সব মাফ হয়ে যায় তাদের এই ধরনের বয়ান তৈরি হলে, এই ধরনের ন্যারেটিভ তৈরি হলে। ডিপ স্টেটের হাত আছে কি নাই সেই প্রশ্নে যাব না, কিন্তু আপনার ঘরের ভিতর যদি ঝামেলা থাকে, তাইলে তৃতীয় ব্যক্তি আপনার ঘরে ইন্টারাপ্ট করতে পারে। ঠিক এই ঘটনা হয়তো ঘটতেও পারে, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ কর্তৃক যে জুলাইয়ে হত্যাকাণ্ড ঘটছে সেটার তো অসংখ্য ভিডিও ফুটেজ, বা মানে ওই সরকারের পুলিশ কর্তৃক ধরেন যাত্রাবাড়িতে, সাভারে বা আরও বিভিন্ন জায়গায় পুলিশ কর্তৃক যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এই হত্যাকাণ্ডগুলো তো মানে স্পষ্ট প্রমাণ আছে। এই হত্যাকাণ্ডকে কীভাবে আপনি জাস্ট একটা দাঙ্গা বলে, যেমন আমরা গণ অভ্যুত্থান কোনটাকে বলবো, 69 সালের স্বতঃস্ফূর্ততা ছিল। জুলাই গণ অভ্যুত্থানেও তো স্বতঃস্ফূর্ত মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, নির্দিষ্ট কোনো দল করে, কিন্তু নেতৃত্ব হয়তো দিছে। হ্যাঁ, আমি বলি মানে এই কথাটা বলতে গেলে তো সুপরিকল্পিত ঘটনা বলতে হয়, যে এত সূক্ষ্মভাবে কোটা দিয়ে ঢুকে। ইভেন এখানে কিন্তু ছাত্রলীগের ছেলেরাও কিন্তু অনেকে কোটার বিরুদ্ধে আন্দোলনে ছিল সাধারণ। ইভেন আমার 2 সন্তান, আমার মেয়ে ডাক্তার, আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারাই আন্দোলনে ছিল। যখন একটা পর্যায়ে এসে বুঝছে যে তাদের মগজ ধুলাই করে কোটার কথা বলে, পরে এটা গেছে একটা সরকার বিরোধী আন্দোলনের রূপ দিছে। আমি মনে করি যদি কোনো হত্যাকাণ্ড ঘটে থাকে, তার সুস্পষ্ট যদি প্রমাণ থাকে, তাহলে অপরাধী যেই হোক, প্রয়োজন হলে আন্তর্জাতিক পর্যবেক্ষণভাবে করে হলো তাকে বিচারের আওতায় আনতে হবে। আর আমি মনে করি আওয়ামী লীগের অনলি ফর নট এই 24-8 সালে ক্ষমতায় এসে থাকলে তার অন্যান্য সময়ও যদি কোনো খারাপ কর্ম করে থাকে, গুম হত্যাকাণ্ড করে থাকে, অবিচার করে থাকে মানুষের উপরে, দুঃশাসন করে থাকে, এইটার জন্য বিচার হতে পারে। কিন্তু একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া কোনোভাবেই সঠিক বলে আমি মনে করি না। ধরেন ইতিহাসে বিভিন্ন সময় আমরা দেখছি কোনো রাজনৈতিক দল অপরাধ করলেও, মানে একটা নির্দিষ্ট নেতৃত্ব অপরাধ করলে সেটার জন্য পুরো দলকে নিষিদ্ধ করা হয় না, কিন্তু এখানে এটা ঘটছে। এটা আপনি তো একটু আগে বললেনই সেটা, কিন্তু আমি যেটা আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন একটা গুঞ্জন চলতেছে যে শেখ হাসিনা দেশে আসবে এবং এসে সে কারাবরণ করার নিয়ত নিয়েই দেশে আসতেছে। তো এটারে আপনি কীভাবে দেখেন? সে দেশে আসলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কী পরিমাণে স্থিতিশীল বা অস্থিতিশীল হইতে পারে? উনি যদি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পোষণ করেন, উনি ন্যায় বিচার চাইতে পারেন। তবে আমি মনে করি এখন দেশের যে পরিস্থিতি, আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হোক, আওয়ামী লীগের মধ্যে একটা সুস্থ ধারা বিরাজ করুক। এটা মাঠের কথা নয়, এটাই বাস্তবতা। আওয়ামী লীগের ত্যাগী নেতারা 1000 কোটি মাইল দূরে, শেখ হাসিনার সাথে যারা পালিয়ে গেছে, এভরিবডি করাপ্টেড,
ওরা দুর্নীতিবাজ, ওরা টেন্ডারবাজ, ওরা হাইব্রিড। ওরাই শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী করে তুলছে। কারণ তাইলে একটা দেওয়াল রচনা করে নেতাকর্মীদের থেকে তাকে দূরে ঠেলে দেওয়া যাবে এবং তারা তাদের অপকর্মগুলো করতে পারবে। শেখ হাসিনাকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগের পুনর্গঠন করার একটা চিন্তা ভাবনা চলতেছে বলে একটা গুঞ্জন শোনা যায়। শেখ হাসিনাকে বাদ দিয়ে কি আওয়ামী লীগ কল্পনা করা যায়? আপনার কি মনে হয়? আসলে এই ঘটনাটা হচ্ছে কি, এখানেই তো সমস্যা। এই আমাদের উপমহাদেশের রাজনীতিতে একটা পারিবারিক প্রথা পরিবার আছে। কেন্দ্রিক। যেমন জওহরলাল নেহরু পরিবার, তারপরে ইন্দিরা গান্ধী। কিন্তু ওখানে একটা জিনিস আছে, ওখানে কিন্তু যুবরাজ সৃষ্টি হয়নি। যেমন সোনিয়া গান্ধীর কথা বলি, সোনিয়া গান্ধীকে যখন কংগ্রেস বিজয়ী হওয়ার পরে এনপিএ জোট, যুবরাজ সৃষ্টি হনে রাহুল গান্ধীর কথা আপনি না না বলতেছি না, আমি সোনিয়া গান্ধীর কথা বলবো এই জন্য যে সোনিয়া গান্ধীকে যখন প্রধানমন্ত্রী করার প্রস্তাব আসলো তখন বললো যে সে ফ্রান্সের নাগরিক, ভারতীয় না। উনি বিনয়ের সাথে দিয়ে মনমোহন সিংকে এনে বসাইলেন। এই উচ্চ মন মানসিকতার অধিকারী আমাদের আওয়ামী লীগ নেতৃত্ব ধারণ করতে পারে নাই। প্রধানমন্ত্রিত্ব আমার চাই, পার্টির সভাপতিত্ব আমি চাই, আর জেলায় জেলায় শেখ সেলিম, শেখ পরশের ঢাকা সিটি কর্পোরেশনের পুরো মেয়র একটা হতে হবে দলের কেন? ইমেজ দাঁড়ায়া ছিল একটা ব্যক্তির উপর, এ কারণে হচ্ছে এটা কলাপস করছে বলে রাজতান্ত্রিক পরিবার, রাজতান্ত্রিক প্রথা, শেখ সেলিম, শেখ হেলাল, এই শেখ তন্ময়, লিটন চৌধুরী, এই নিক্সন চৌধুরী, ওরা দেশটাকে লুটে বেটা খাইছে। এটা মানুষের মুখে মুখে, এটাকে তো অস্বীকার করা যাবে না। বিএনপির যে বর্তমান ধরেন 100 দিনের মতো যে হানিমুন পিরিয়ড বলে এটাকে, 100 দিন দিয়ে একটা সরকারকে আসলে বিচার করার জন্য একটা যথেষ্ট সময় না। তো বিএনপি 100 দিন পার করছে, তো আপনার কি মনে হয় বিএনপির যে 31 দফা বিএনপির যে প্রতিশ্রুতি ছিল এই 100 দিনের মধ্যে তার কতটুকু বাস্তবায়ন চোখে পড়ছে আমি বলে আপনার বিএনপির মনে হয়? গভর্নমেন্টকে একটা হজবরল গভর্নমেন্ট মনে করি। কেন? তারেক সাহেব কতটুকু দূরদর্শী আমি জানি না। ওনার সার্টিফিকেট একটাই, উনি জিয়ার পুত্র, বেগম খালেদা জিয়ার পুত্র। উনি আমার কুমিল্লাতে একটা পথসভায় উনি বক্তৃতা দিচ্ছেন কুমিল্লা এপিজিট করে দেবেন। সাথে সাথে কর্মীরা বলতেছে 98 সালে আপনার মা এখানে এপিজেডের উদ্বোধন করছে। চাঁদপুরের একটা পথসভায় উনি বলছে সে মেডিকেল কলেজ করবেন, ওখানে মেডিকেল কলেজ 2011 সালে উদ্বোধন হয়েছে। উনি যে বলছেন যে সয়াবিন কারখানা করবেন ফরিদপুরে, তার পার্টির কর্মীরা চিৎকার করে বলছে এখন তো ভিডিও ফুটেজের কারণে সব কিছু প্রকাশ হয়ে যায়, যেখানে ভুট্টা হয় সয়াবিন হয় না। উনি বলছেন 2014 সালে নজরুলকে 2014 সালে দারোগা সাহেব নজরুল ত্রিশালে নিয়ে আসছে। ত্রিশালে না, নিয়ে এটা হয়তো ধরেন স্পেলিং মিস্টেক হতে স্পেলিং পারে। কয়টায় ভুল হবে, ইপিজেডেও ভুল হবে। তারপরে উনি বলতেছেন যে ওরা এটা হইতে পারে যে ওনার রাজনৈতিক বক্তৃতাগুলো যিনি লিখে দেন, এখানেও একটা ষড়যন্ত্র আছে তাকে ডুবানোর জন্য, বিএনপিকে ডুবানোর জন্য। আর সবচেয়ে যে বড় কথা, এখন যেটা কানাঘোষা শোনা যাচ্ছে, তা বিএনপিতে এখন আছে পরস্পর বিরোধী কতগুলো লোক। যেমন তারেক জিয়া সাহেবের সাথে লন্ডনপন্থী কিছু লোক আসছেন, তারা তারেক সাহেবকে প্রভাবিত করে সরকার পরিচালনার চেষ্টা করতেছেন। মির্জা ফখরুল ইসলাম, ডক্টর শ্রমিক নেতা নজরুল ইসলাম খান, তাদেরকে আমরা উদারপন্থী বলে জানি। ওনাদের একটা গ্রুপ আছে। সালাউদ্দিন সাহেবকে সবাই এটা তো জানে, সব দলই এরকম কিছু বলতেছি সাবকোরাম থাকে। এত করাম না। সালাউদ্দিন সাহেব হচ্ছে ভারতপন্থী, রজার খলিল যে বাংলাদেশের নাগরিকই না, উনি হচ্ছেন আমেরিকানপন্থী, উনাকে তো বসাই দিছে, এটা বোঝাই যায়। আচ্ছা, তারপরে আবার আছে একটা প্রো পাকিস্তান গ্রুপ, আবার আর একটা আছে গভর্নমেন্ট গ্রুপ, তারা হচ্ছে ইয়েস মিনিস্টার। তোরা যে যা বলিস ভাই, আমি আমার ক্ষমতা খান চাই। তো এই হচ্ছে 100 দিনে মর্নিং শোজ দ্য ডে, সকালের সূর্যটা বলে দেয় আগামী দিনটা কেমন যাবে। আমরা প্রত্যাশা করি একটা সরকার গঠিত হয়েছে, এটা 5 বছর সময় পার করুক, আবার আর একটা গণ অভ্যুত্থান হোক। আমি এমনটা চাই না, আমি চাই ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে। না, সেইখানে এখন ধরেন এই যে একটা স্থানীয় সরকার নির্বাচনের একটা আলাপ চলতেছে, সেইখানে আমরা দেখতে পাইছি যে জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, উনি বলছে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের লোকজন হচ্ছে নির্বাচন করতে পারবে যদিও সে নির্বাচনের যে সামগ্রিক শর্তাবলী আছে সেগুলো পূরণ করে। তো এইটা কি আওয়ামী লীগের পুনর্বাসন করার একটা মানে কি বলে আর কি একটা বীজ বা এরকম কিছু বলা যায় বা ভাবা যায়? মাঠে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই, তারেক সাহেব তার মা অসুস্থ, উনি দেশে আসতে পারতেছেন না। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করলেন তখন বলছে যে আমার একার চাওয়া পাওয়ার না, আমার তো ইচ্ছা আছে আমার মায়ের কাছে যাব, কিন্তু আমি যেতে পারছি না, এটাই বাস্তবতা। তারপর বাহিরের শক্তির সাথে কথা হলো, এরপরে দেশে আসলেন। এবং আবার তারেক জিয়া সাহেব যাতে দেশে না আসতে পারেন
এর জন্য কিছু ঘটনা ঘটানো হয়েছিল। এটা কি আপনি হাদি হত্যাকাণ্ডের কোনো ডেফিনেটলি আমি তো মনে করি এটাই হচ্ছে মৌলবাদীদের একটা মেডিকুলাস ওয়ার্ক ছিল, যে হাদিকে হত্যাকাণ্ড করে তারেক জিয়ার আশাটাকে বাধাগ্রস্ত করা। তাহলে খালেদা জিয়াও নাই, তারেক জিয়াও নাই। কিন্তু অনেকে তো বলে যে হাদিকে হত্যার পেছনে রয়ের ভূমিকা আছে, কিংবা কেউ বলতেছে মোসাদের ভূমিকা আছে, এরকম নানানজন নানান কথা বলে। তো এটার আসলে তো কোনো মানে এভিডেন্স আসলে নাই। জনতার অনুমানকে আমরা অবজ্ঞা করতে পারি, কিন্তু জনতার অনুমান অনেক সময় ঠিক হয়ে যায়। হাদি হত্যাকাণ্ডর দুইটা লক্ষ্য ছিল, এক মির্জা আব্বাসকে দূরে সরিয়ে দেওয়া এবং তারেকের আশাকে বাধাগ্রস্ত করা। এবং হাদি কোনো বিখ্যাত ব্যক্তি ছিল না, একটা লোক, একটা সুস্থ লোক, গালিগালাজ করে আর রাজনীতি করা যায় না। কোথাকার কোন হাদিকে এই জামাতি বট বাহিনী বিখ্যাত বানাইছে, এবং বিখ্যাতই বানাইছে তাকে হত্যা করার জন্য। এবং আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বেলা এমন ঘটনা করতে পারে? সে যেই ভাষায় কথা বলে, এটা কোনো সুস্থ মানুষের, সুস্থ রাজনীতিবিদ তো দূরের কথা, একদম সুস্থ মানুষ কি এইভাবে কথা বলতে পারে? কিন্তু রাজনীতির ধরেন প্যারাডাইম শিফট হয়েছে এখন, তবে সারা দুনিয়ায় রাজনীতিতে আমরা দেখতেছি, ধরেন ভারতে ককরোচ জনতা পার্টি, তাদের যে রাজনৈতিক ভাষা এটা অনেক ব্যঙ্গাত্মক, অনেক মিম কালচার বেসড। এখানেও যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান, সেখানেও আমরা দেখছি অনেক প্রতিবাদের ভাষায়, মানে এটাকে আমি বলবো যে ভাষার তো কোনো শিলিল অশ্লীল হয় না, ভাষা তো মানুষের অভিব্যক্তি মাত্র। তো সেইখানে যে নাসিরউদ্দিন পাটোয়ারিদের এই ভাষাকে যেভাবে আপনি ডিনাই করতেছেন, এটা আপনার কাছে কি মনে হয় না এটা সামনের দিনের রাজনৈতিক ভাষা হিসেবে এস্টাবলিশ হইতে পারে? না, এমনটা হবে না। কারণ অধিকাংশ মানুষই সাবলীলতাকেই পছন্দ করে, অশ্লীলতাকেও যেমন পছন্দ করে না, তেমনি এই ধরনের আচরণ কোনো সুস্থ মানুষ কখনো কামনা করে না। এবার আমরা আপনার কাছে কিছু বিষয়ে জানতে চাই। যদি আওয়ামী লীগ আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসে, তাহলে বিএনপি এবং আরও যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে, এগুলোর জন্য কী কী চ্যালেঞ্জ হতে পারে বলে আপনার মনে হয়? মূল চ্যালেঞ্জটা তো হবে বিএনপির। ছোটো ছোটো রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দলই হারিয়ে যাবে। আর বাংলাদেশের রাজনীতিতে এমনিও শেষ কথা বলতে কোনো কথা নাই। বাংলাদেশের রাজনীতিতে আমাদের এই 3 দশকের যেই ইয়াটা চলছে, 80-র দশক থেকে 2000 কি বলবো 8 পর্যন্ত, এরপরে তো রাজনীতির একটা রুদ্ধ বাতায়নে চলে গেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালি জাতীয়তাবাদী ধারা, আর বিএনপির নেতৃত্বে হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারা। এটাই আমাদের জন্য অত্যন্ত বেদনার বিষয় যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটোই কিন্তু বুর্জুয়া দল, ঠিক আছে? এর বাইরে সত্যিকার অর্থে কোনো দেশপ্রেমিক ধারা গড়ে ওঠেনি। আর এই দেশপ্রেমিক ধারা গড়ে না ওঠার কারণেই মৌলবাদীদের এই এনসিপি কি দেশপ্রেমিক বলবেন না? এনসিপিকে আমি ওদেরকে এখনো রাজনীতির এনসিপি, আমি এটাকে নাবালক পার্টি বলি। নাবালক পার্টি? নাবালক পার্টি কেন? এখানে সব তরুণরা আছে, তরুণরা আছে, কিন্তু ওদের যে চিন্তা চেতনা আকাঙ্ক্ষা কোনো দেশপ্রেমিক মানুষের মৌলবাদীদের সাথে জোট হইতে পারে না। আর ওদের কার্যক্রম হচ্ছে আক্রমণাত্মক। আওয়ামী লীগ কি কোনো একটা জায়গায় গিয়ে তার মৌলবাদী দল বলা যায়, তার আইডিয়ালিস্টিকের জায়গায়, যেমন মুজিববাদী তার জায়গায়? মুজিববাদ বলতে কোনো বাদ আছে বলে আমি জানি না। কেন জানেন না? মুজিববাদ বলে তো একটা বই আছে, এটা বোগাস। ইলিয়াস হোসেন নামে সম্ভবত ওনার একটা বই আছে। এটা হচ্ছে বোগাস। মুজিব বঙ্গবন্ধু কখনোই কোনো শেখ মুজিবুর রহমান কোনো গ্রন্থ লিখছে আমি জানি না। ওনার শুধু আত্মস্মৃতি, যেটা ওনার জীবনী গ্রন্থ, যেটা এইটা উনি বলছেন সফর, সিরাজুল আলম খানরা জীবনী। ভাই এগুলো বললে তো ঘন্টা পর ঘন্টা আলোচনা করা যাবে। যখন খন্দকার মোস্তাক, তাহলে আপনি কি বলতে চান অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু লেখে নাই? উনি বলছেন, হয়তো বা কেউ লিখছেন। তার কথাগুলোই ওই যে পরিশীলিত ভাষা, যে ভাষার প্রয়োগের ব্যাপারটা, এটা বঙ্গবন্ধুর কথা হয় অনেক সময়। যে জ্যোতি বসুর জীবনী আমি জানি, উনি বলছেন আরেকজন লিখছে না। এটা তো আর উনি হচ্ছে জেলখানায় বসে যে ডায়েরি লিখছে, ওই ডায়েরিটাকে আইনা সেরা সম্পাদকীয় ভাষা প্রয়োগ করছে। কথাগুলো তারই। আমরা মুখে যতটা গণতন্ত্রী, প্র্যাকটিক্যালি গণতন্ত্রী না। প্র্যাকটিক্যালি আমরা কি? প্র্যাকটিক্যালি আমরা, তোরা যে যা বলিস ভাই, আমি আমার শোনার হরিণ চাই। কথা হইতেছিল এনসিপি কিনে। এনসিপিকে আপনি নাবালক পার্টি বলছেন। এনসিপিতে তো হচ্ছে ধরেন কিছু বয়স্ক লোকজনও আছে, এটা কি ওইটার ওরাই? ফরহাদ মজাররাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই তরুণ প্রজন্মর করছে। ওরা ওদের মগজ দোলাই করে ওদেরকে দেশপ্রেম, ওরা অনেক বেশি দেশপ্রেমিক, ওদেরকে অনেক প্রেমহীন করছে। ওই যেই কথাটা আমি বলতে চাইছিলাম, যে সিরাজুল যখন খন্দকার মোস্তাককে দিয়া
এই ফেডারেল গভর্নমেন্ট করাও গেল না, তখনই সিরাজুল আলম খানদের মধ্যে ঢুকে গেলেন সিএএ, যে হবে না, এবং জাসদের যে উত্থান সেটা ভারতে থাকতেই কিন্তু এটা সিএএ এর প্ল্যানিং। এনসিপি কি কোনো রাষ্ট্রের পারপাস সার্ভ করে বলে আপনার মনে হয়? না, জামায়াত ইসলাম, আমি জামাত ইসলামকে তো আমি দেশপ্রেমিক দল মনে করি না। দেশপ্রেমিক না, কোনো রাষ্ট্রের অন্য কোনো রাষ্ট্রের পারপাস সার্ভ ওটা পাকিস্তানের প্রতিশোধ নিছে, 71-এর পরাজয়ের প্রতিশোধ নিছে 2024-এ। এবং আজকে যে চুক্তির কথা, বাণিজ্য চুক্তির কথা বলেন, মার্কিন বাণিজ্য চুক্তি। মার্কিন বাণিজ্য চুক্তি, এটা এমন অসম চুক্তি আমি আপনাকে বলি, আমি এই দেশ বেচা চুক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস করে গেল একটা অনির্বাচিত সরকার, কিন্তু বিএনপি সরকারও সেটা মেনে নিল, এবং সংসদে এটা নিয়ে কিন্তু কারো জামাতেরও কোনো কথা নাই, বিএনপিরও কোনো কথা নাই। রজার খলিল উনি দেশ বাঁচার পুরস্কার পাইছেন, আর বিএনপি থেকে পুরস্কার পাইছেন। বিএনপিকে কথা দিচ্ছেন যে তোমাকে ক্ষমতা এনে দেবো, এটার জন্য রজার খলিলকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর দুই দিন পর উনি একটা বক্তব্য দিয়েছে যে ডক্টর ইউনূস একা চুক্তি করেন নাই, বিএনপি এবং জামাতের সম্মতি নিয়ে। আজ পর্যন্ত বিএনপি এবং জামাত এর বিরুদ্ধে কোনো বক্তব্য পেশ করে নাই। তাইলে আমরা ধরে নিতে পারি এই সরকারি দল বিরোধী দল হওয়ার জন্য বাণিজ্য চুক্তিতে বিএনপি এবং জামাতের সায় ছিল। যেহেতু এখন তারা কিছু বলতেছে না, আজ পর্যন্ত সংসদে কোনো কথা হলো না। রুমিন ফারহানা, আমি আজকের অগ্নিকন্যা বলবো যে তার বাবা অলিয়াত সাহেব ভাষা সৈনিক, উনি আওয়ামী লীগ নেতা ছিলেন। 1973 সালে নির্বাচনে উনিই বিজয়ী হয়েছিলেন স্বতন্ত্র থেকে। সেখানে তাহেরউদ্দিন ঠাকুর, যাদের ষড়যন্ত্রে শেখ মুজিবুর রহমান মারা গেলেন, তাহেরউদ্দিন ঠাকুরকে জোর করে জিতিয়ে এনেছিলেন, কিন্তু জয়ী হয়েছিলেন কিন্তু রুমিন ফারহানার বাবা। ঠিক এইবারও দেখা গেল আরেক জমিয়ত ইসলামের নেতাকে দেওয়া হয়েছে। রুমিন ফারহানা যে অগ্নিকন্যা, এটা বুঝিয়ে দিচ্ছে সে স্বতন্ত্র ক্যান্ডিডেট হইয়া সে বিজয়ী হয়েছে, এবং সংসদে সে একমাত্র ব্যক্তি যে দাঁড়িয়ে বলছে বাণিজ্য চুক্তি সম্পর্কে আলোচনা হচ্ছে না কেন। তখন স্পিকার বলছে যে 5 জন। সম্প্রতি যে একটা সিনেমা নিয়েও যে কেউ প্রতিবাদ করতে পারল না, ওখানে জুনায়েদ সাকিদের মতো লোকরাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করে নাই, কিন্তু রুমিন ফারহানা আপা বিষয়ে সরব ছিল। ডেফিনেটলি সে একজন অগ্নিকন্যা, সে একজন দেশপ্রেমিক, সে একজন দেশপ্রেমিকের কন্যা। ভাই, অন্তর্বর্তী সরকারের সময়ে কিচেন ক্যাবিনেট বলে একটা আলাপ কয়েকদিন ধরে উঠছিল, এবং গতকাল মাহফুজ আলম সাবেক উপদেষ্টা তিনি বলতেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি অন্তরীণ সরকার বলে একটা স্ট্যাটাস দিয়েছেন, বা এর আগেও বেশ কয়েকবার অন্তরীণ সরকার বলছেন। এটাকে আপনি কিভাবে দেখেন, এই কিচেন ক্যাবিনেট, অন্তরীণ সরকার, এই বিষয়গুলো, এই টার্মগুলোকে? আসলে কিচেন ক্যাবিনেট সকল সরকারই থাকে, এটাতে অস্বীকার করা যাবে না। যেমন শেখ মুজিবুর রহমানও মনসুর আলী, কানুজ্জামানদেরকে নিয়ে এমন 4-5 জন মন্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করছে। এরপরে দেখা গেছে এরপরেও যার পরবর্তী কালে খালেদা জিয়ারও ডক্টর মোশাররফ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কর্নেল অলি আহমদ, এমন গুঞ্জন ছিল যে তারা হচ্ছে পাওয়ারফুল মিনিস্টার। এখন এটা খুব ব্যাপক আকারে ইয়ে হয়েছে, যেহেতু দেশ বিক্রির চুক্তি হয়েছে। ডক্টর ইউনূসের সরকারকে চালাইছে বেসিক্যালি হচ্ছে এই কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেটে কারা কারা ছিল বলে আপনার মনে হয়? কিচেন ক্যাবিনেটে রাজাওনা ছিল, আসিফ নজরুল ছিল, আদিলুর রহমান ছিল কিচেন ক্যাবিনেটে। ডক্টর ইউনূস যদি বলেন সূর্য পূর্ব দিকে উদিত হয় না, দক্ষিণে উদিত হয়েছে, আর উত্তরে অস্ত যাবে, ডক্টর ইউনূস এমন লোককেই কিচেন ক্যাবিনেটে নিচ্ছেন যারা তার কথা ইচ্ছার বলবে। অন্তরীণ সরকারটাকে আপনি কীভাবে ব্যাখ্যা? এইটা আমি নতুন একটা শব্দ শুনতে পেলাম, তো আবার এটা এমন এক বন্দি এরকম কিছু একটা। আচ্ছা বলতেছি, এমন এক ব্যক্তি বলছে ডক্টর ইউনূস যখন আমেরিকাতে গেলেন বিল ক্লিন্টন ফাউন্ডেশনের, সেখানে বিশ্ববাসীকে পরিচয় করে দিলেন যে এই ডিপ স্টেটের পরিকল্পনার মূল যে মাস্টার মাইন্ড হচ্ছে এই মাহফুজই তো তার নাম। হ্যাঁ, মাহফুজ আলমই যেহেতু বলছে যে অন্তরীণ, মানে এটাকে বলবো যে ষড়যন্ত্রের সরকার। অন্তরীণকে আমি বলবো এখানে বেশি বেশি ষড়যন্ত্র হয়েছে। আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে হামের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, সাধারণত ইপিআই কার্যক্রম যারা পরিচালনা করতো, একজন পিএম থাকে, একজন লাইন ডিরেক্টর থাকে, এবং পুরো ডিজি হেলথ যে কোর লোকগুলো ছিল, যারা এক্সপার্ট লোকগুলো ছিল, 5 আগস্টের পরে তাদেরকে সরায় অনেক লোকজন আসছে যারা এক্সপার্ট না, যারা ছিল মেডিকেল অফিসার, টেমো এরকম টাইপের লোকজন। এরা হচ্ছে খুব এক্সপার্ট স্কিল্ড লোকজন, তাদের দলীয় ওরিয়েন্টেশন যাই থাক, যেমন মির্জাদি সেব্রিনা সহ ডিজি হেলথের পরিচালক ছিল, এদের সবাইকে সরায় এমন একটা গ্রুপ ওইখানে হচ্ছে ইপিআইতে কাজ করছে, যার ফলে হচ্ছে আমরা দেখতে পাইতেছি যে এর প্রায় 1 বছর পরে হামে আমাদের 500-র উপরে শিশু মারা গেছে। এটাকে আপনি এই হামের মৃত্যুর জন্য কাদেরকে দায়ী করবেন? এখন তো পরস্পর বিরোধী বক্তব্য দেওয়া হয়,
যেমন আমি শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসক বলি, আবার তাকে আমি গণতন্ত্র হত্যাকারীও বলবো। 18 সাল ভোট সে রাতে করছে, ঠিক আছে, তাকে কিন্তু ভ্যাকসিন কন্যা উপাধিও দেওয়া হয়েছে। আর ডক্টর ইউনূস সাহেব যেটা করতে চাইছিলেন, কিছু লোককে কাজ দেওয়ার জন্য, ওপেন টেন্ডার করার জন্য, এই জন্য মূল লোকদেরকে সরাই দেওয়া। আর আমি টিকাটা ভালোভাবে বুঝি কেন, আমার বাড়িতে একটা টিকার ক্যাম্প আছে। সৈয়দ আশরাফকে যেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বিদায় নিলেন, ওবায়দুল কাদের রাজনীতিতে আসলেন, সেদিন থেকে কিন্তু আওয়ামী লীগ পথ হারাই আছে। এটা অত্যন্ত বেদনার বিষয়। আমি আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অবশ্যই তুলতে হবে। বাংলাদেশের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে আওয়ামী লীগ জড়িত। তবে বিগত এক দশকের আওয়ামী লীগকে অবশ্যই দেখতে চাই না, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে দেখতে চাই। আওয়ামী লীগ বারবার নেতৃত্বচ্যুত হয়েছে। 57 সালে মাওলানা ভাসানী যখন আওয়ামী লীগ ত্যাগ করছে, তখন আতাউর রহমান খান, আব্দুর রশিদ তর্কবাগের সে আওয়ামী লীগের নেতৃত্ব দিছে। শেখ মুজিবুর রহমান পিন্ডির কারাগারে চলে গেলেন এই আওয়ামী লীগের নেতৃত্বে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেবরা, মাওলানা ভাসানী, মুজাফর আহমদের সহযোগিতায় একটা স্বাধীনতা যুদ্ধ করে দেশটাকে উপহার দিছে। এটা পরিশীলিত নেতৃত্ব ছিল। এই শেখ মুজিব সৈয়দবা আন্দোলন দিয়ে সেরা জেলে গেলেন সকল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, তখন সৈয়দ নজরুল ইসলাম এবং এই মিজানুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে। 69-এর গণঅভ্যুত্থান হয়েছে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। 75-এর পর জোহরা তাজউদ্দিন, ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের নেতৃত্ব দিলেন। ইভেন 2008 সালে শেখ হাসিনা যখন জেলে, এই তুফাইল সাহেবরা, জিল্লুর রহমান সাহেব ভারপ্রাপ্ত সভাপতি, সৈয়দ আশরাফ সাহেব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তুফাইল, রাজ্জাক, এই ধরনের সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, তাদের নেতৃত্বে শেখ হাসিনা জেল থেকে মুক্ত হলেন। 8 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 16 বছর দুর্দণ্ড প্রতাপে রাষ্ট্র চালানোর পর, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করার পরও আজকে আওয়ামী লীগ এত বিপর্যস্ত কেন? শেখ হাসিনার সাথে একটা বিশাল অংশের আওয়ামী লীগের নেতা, যাদেরকে মানুষ হাইব্রিড জানে, যাদেরকে মানুষ দুর্নীতিবাদ জানে, যাদেরকে মানুষ চাঁদাবাজ জানে, তারাও পালিয়ে গেল। তারা দেশ থেকে দেশান্তরী। 75-এর 15 আগস্টের পরও আওয়ামী লীগের এই অবস্থা দেখে নাই মানুষ, আজকে যে অবস্থা দেখছে। তা আমরা চাই খুব শীঘ্র এবং রাষ্ট্রের কাছে আবেদন জানাবো, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দাও। তার সাথে সাথে আমরা আশা করব আওয়ামী লীগ হবে একটি বিশুদ্ধ সংগঠন এবং আগামীর নেতৃত্ব হবে মেধাবী, বিচক্ষণ, বিদগ্ধ। তো রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে একটু আপনি যে কথা বলছিলেন, এটা কি আওয়ামী লীগের ভেতরে কি এই পরিকল্পনা? আওয়ামী লীগের ভিতরে এই কথাটা খুব জাগরক যে, এবং এখানে জাতীয় আন্তর্জাতিক চাপও আছে। এবং কারা কারা নেতৃত্ব দিতে পারে সেই সব? এখানে আমরা যতটুকু জানছি, এটা তো আসলে আওয়ামী লীগ এখন এমন একটা এতটা কর্তৃত্ববাদী হয়ে গেছে, শেখ হাসিনার কথাই শেষ কথা। এখানেই হচ্ছে সমস্যাটা। তবে শুনতে পাচ্ছি দেশে যারা অবস্থান করতেছেন, এই শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, এই নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইবি, গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, তারপরে আসাদুজ্জামান নূর, যারা জেলে আছেন এবং বিগত দিনে আওয়ামী লীগ থেকে চলে গেছেন এমন কিছু নেতার নামও শুনতেছি। সুলতান মোহাম্মদ মনসুর, যারা একসময় আওয়ামী লীগ করতেন। তো আসম আব্দুর রব, না রব সাহেব না, কাদের সিদ্দিকী সাহেব, হয়তো কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীরা আওয়ামী লীগে ব্যাক করতে পারেন, এই নেতৃত্বে যুক্ত হতে পারেন। সাবেক ছাত্রনেতা এই বাহাদুর ব্যাপারী, মারিউদ্দিন হাসান চৌধুরীদের কথাও শুনতেছি। ওরা মোটামুটি ক্লিন ইমেজের এবং তারা দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্ব থেকে নির্বাসিত ছিল। সুযোগতা এখন শুনতেছি একটা ডায়নামিক নেতৃত্বই হয়তো আসবে এবং জনমানুষেরও সেটাই আকাঙ্ক্ষা যে বাংলাদেশের প্রাচীনবিহীন একটা আওয়ামী লীগ। শেখ হাসিনা বিন বলবো না, শেখ হাসিনা ঐক্যের প্রতীক হিসাবে থাকতেই পারেন, কিন্তু জিল্লুর রহমান সাহেবরা যেভাবে দলটা চালাইছেন, উনি ঐক্যের প্রতীক ছেড়ে। কারণ এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, বঙ্গবন্ধু প্রেম, শেখ হাসিনা প্রেম, এনে আওয়ামী লীগে অন্ধ লোক, দাদা আওয়ামী লীগ করছে, ছেলে আওয়ামী লীগ করে, ব্যক্তি পূজা আছে। সত্যিকার অর্থে গণতান্ত্রিক পুরো চেতনাবোধ আওয়ামী লীগের মধ্যে। আপনি কি মনে করেন না, একদম এটা শেষ প্রশ্ন আর কি, শেখ হাসিনার একটা বিচার হওয়া দরকার বা বিচার প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার? উনি যদি কোনো অপরাধ করে থাকে অবশ্যই বিচারের সম্মুখীন হওয়া উচিত। অপরাধগুলো কি দৃশ্যমান না? আপনি এটা এক একজন এক এক আঙ্গিকে দেখে। মানুষ হত্যাটা তো ওনার চেয়ে বেশি আমার মনে হয় যে মেটিকুলার ডিজাইনে যারা আজকে রাষ্ট্র ক্ষমতার বেনিফিশিয়ারি, বিশেষ করে জামাত এর চেয়ে বেশি জড়িত। ওনার হাতে যদি 50 জন গুলিবিদ্ধ হয়ে থাকে আর 1000 লোক যদি মারা যায় থাকে, 950 জন ওই মেটিকুলার ডিজাইনে জামাতিরা হত্যা করছে। একজনেরও যদি হত্যাকারী হয়ে থাকেন অবশ্যই তাকে বিচারের সম্মুখীন হতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যেই ওনাকে
দোষী কিংবা নির্দোষ প্রমাণিত হতে হবে। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে লাস্ট প্রশ্ন তো বারবার বলতেছি, যাই হোক এটা শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে এবং যেখানে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিচারিক প্রক্রিয়া চলতেছে, তো সেইটাকে আপনি কিভাবে দেখেন? সেইটাকে ঠিকঠাক আছে? না, এটা ঠিকঠাক নাই। এটা মনে হয় কমপ্লিটলি, এটা ইমোশনালি করা হয়েছে, ইন্টেনশনালি করা হয়েছে। অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে আসতে হবে। এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালটাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য বর্তমান সরকারকে আমি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবো। প্রয়োজন হলে এখানে ইন্টারন্যাশনাল যারা প্র্যাকটিস করেন এই ধরনের লক্ষ্য যুক্ত করতে শেখ হবে। হাসিনার আগস্টে আসার কথা চলতেছে, গুঞ্জন চলতেছে, এটা এগুলো কথার কথা। সৈয়দ আশরাফকে যেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে বিদায় নিলেন, ওবায়দুল কাদের রাজনীতিতে আসলেন, সেদিন থেকে কিন্তু আওয়ামী লীগ পথ হারাই আছে। এটা অত্যন্ত বেদনার বিষয়। আমি আওয়ামী লীগের প্রত্যাবর্তন চাই। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা অবশ্যই তুলতে হবে। বাংলাদেশের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে আওয়ামী লীগ জড়িত। তবে বিগত এক দশকের আওয়ামী লীগকে অবশ্যই দেখতে চাই না, একটা বিশুদ্ধ আওয়ামী লীগকে দেখতে চাই। আওয়ামী লীগ বারবার নেতৃত্বচ্যুত হয়েছে। 57 সালে মাওলানা ভাসানী যখন আওয়ামী লীগ ত্যাগ করছে, তখন আতাউর রহমান খান, আব্দুর রশিদ তর্কবাগের সে আওয়ামী লীগের নেতৃত্ব দিছে। শেখ মুজিবুর রহমান পিন্ডির কারাগারে চলে গেলেন এই আওয়ামী লীগের নেতৃত্বে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেবরা, মাওলানা ভাসানী, মুজাফর আহমদের সহযোগিতায় একটা স্বাধীনতা যুদ্ধ করে দেশটাকে উপহার দিছে। এটা পরিশীলিত নেতৃত্ব ছিল। এই শেখ মুজিব সৈয়দবা আন্দোলন দিয়ে সেরা জেলে গেলেন সকল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, তখন সৈয়দ নজরুল ইসলাম এবং এই মিজানুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক, তাদের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে। 69-এর গণঅভ্যুত্থান হয়েছে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। 75-এর পর জহুরুল তাজউদ্দিন, ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের নেতৃত্ব দিলেন। ইভেন 2008 সালে শেখ হাসিনা যখন জেলে, এই তুফাইল সাহেবরা, জিল্লুর রহমান সাহেব ভারপ্রাপ্ত সভাপতি, সৈয়দ আশরাফ সাহেব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তুফাইল রাজ্জাক, এই ধরনের সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, তাদের নেতৃত্বে শেখ হাসিনা জেল থেকে মুক্ত হলেন। 8 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 16 বছর দুর্দণ্ড প্রতাপে রাষ্ট্র চালানোর পর অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করার পরও আজকে আওয়ামী লীগ এত বিপর্যস্ত কেন? শেখ হাসিনার সাথে একটা বিশাল অংশের আওয়ামী লীগের নেতা, যাদেরকে মানুষ হাইব্রিড জানে, যাদেরকে মানুষ দুর্নীতিবাদ জানে, যাদেরকে মানুষ চাঁদাবাজ জানে, তারাও পালিয়ে গেল। তারা দেশ থেকে দেশান্তরী। 75-এর 15 আগস্টের পরও আওয়ামী লীগের এই অবস্থা দেখে নাই মানুষ, আজকে যে অবস্থা দেখছে। তা আমরা চাই খুব শীঘ্র এবং রাষ্ট্রের কাছে আবেদন জানাবো, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দাও। তার সাথে সাথে আমরা আশা করব আওয়ামী লীগ হবে একটি বিশুদ্ধ সংগঠন এবং আগামীর নেতৃত্ব হবে মেধাবী, বিচক্ষণ, বিদগ্ধ। তো রিফাইন্ড আওয়ামী লীগের বিষয়ে একটা আপনি যে কথা বলছিলেন, এটা কি আওয়ামী লীগের ভেতরে ভেতরে কি এই পরিকল্পনা? আওয়ামী লীগের ভিতরে এই কথাটা খুব জাগরক যে, এবং এখানে জাতীয় আন্তর্জাতিক চাপও আছে। এবং কারা কারা নেতৃত্ব দিতে পারে সেই সব? এখানে আমরা যতটুকু জানছি, এটা তো আসলে আওয়ামী লীগ এখন এমন একটা এতটা কর্তৃত্ববাদী হয়ে গেছে, শেখ হাসিনার কথাই শেষ কথা। এখানেই হচ্ছে সমস্যাটা। তবে শুনতে পাচ্ছি দেশে যারা অবস্থান করতেছেন, এই শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, এই নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইবি, গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, তারপরে আসাদুজ্জামান নূর, যারা জেলে আছেন এবং বিগত দিনে আওয়ামী লীগ থেকে চলে গেছেন এমন কিছু নেতার নামও শুনতেছি। সুলতান মোহাম্মদ মনসুর, যারা একসময় আওয়ামী লীগ করতেন। তো আসম আব্দুর রব, না, রব সাহেব না, কাদের সিদ্দিকী সাহেব, হয়তো কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকীরা আওয়ামী লীগে ব্যাক করতে পারেন, এই নেতৃত্বে যুক্ত হতে পারেন। সাবেক ছাত্রনেতা এই বাহাদুর ব্যাপারী, মারিউদ্দিন হাসান চৌধুরীদের কথাও শুনতেছি। ওরা মোটামুটি ক্লিন ইমেজের এবং তারা দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্ব থেকে নির্বাসিত ছিল। সুযোগতা এখন শুনতেছি একটা ডায়নামিক নেতৃত্বই হয়তো আসবে এবং জনমানুষেরও সেটাই আকাঙ্ক্ষা যে বাংলাদেশের প্রাচীন একটা আওয়ামী লীগ। শেখ হাসিনা বিন বলবো না, শেখ হাসিনা ঐক্যের প্রতীক হিসাবে থাকতেই পারেন, কিন্তু জিল্লুর রহমান সাহেবরা যেভাবে দলটা চালাইছেন, উনি ঐক্যের প্রতীক ছেড়ে। কারণ এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, বঙ্গবন্ধু প্রেম, শেখ হাসিনা প্রেম, এনে আওয়ামী লীগের অন্ধ লোক, দাদা আওয়ামী লীগ করছে, ছেলে আওয়ামী লীগ করে, ব্যক্তি পূজা আছে। সত্যিকার অর্থে গণতান্ত্রিক পুরো চেতনাবোধ আওয়ামী লীগের মধ্যে। আপনি কি মনে করেন না, একদম এটা শেষ প্রশ্ন আর কি, শেখ হাসিনার একটা বিচার হওয়া দরকার বা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া দরকার? উনি যদি কোনো অপরাধ করে থাকে অবশ্যই বিচারের সম্মুখীন হওয়া উচিত। অপরাধগুলো কি দৃশ্যমান না? আপনি এটা এক একজন এক এক আঙ্গিকে দেখে। মানুষত্বটা তো ওনার চেয়ে বেশি আমার মনে হয় যে এই মেটিকুলার ডিজাইনে
যারা আজকে রাষ্ট্র ক্ষমতার বেনিফিশিয়ারি, বিশেষ করে জামাত এর চেয়ে বেশি জড়িত, ওনার হাতে যদি 50 জন গুলিবিদ্ধ হয়ে থাকে আর 1000 লোক যদি মারা যায় থাকে, 950 জন ওই মেডিকুলার ডিজাইনে জামাতেরা হত্যা করছে। একজনেরও যদি হত্যাকারী হয়ে থাকেন অবশ্যই তাকে বিচারের সম্মুখীন হতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যেই ওনাকে দোষী কিংবা নির্দোষ প্রমাণিত হতে হবে। আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে লাস্ট প্রশ্ন তো বারবার বলতেছি, যাই হোক এটা শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে এবং যেখানে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিচারিক প্রক্রিয়া চলতেছে, তো সেইটাকে আপনি কিভাবে দেখেন? সেইটাকে ঠিকঠাক আছে? না, এটা ঠিকঠাক নাই। এটা কমপ্লিটলি, এটা ইমোশনালি করা হয়েছে, ইন্টেনশনালি করা হয়েছে। অবশ্যই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে আসতে হবে। এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালটাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য বর্তমান সরকারকে আমি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানাব। প্রয়োজন হলে এখানে ইন্টারন্যাশনাল যারা প্র্যাকটিস করেন এই ধরনের লক্ষ্য যুক্ত করতে। শেখ হাসিনার আগস্টে আসার কথা চলতেছে, গুঞ্জন চলতেছে, এটা এগুলো কথার কথা। প্রিয় দর্শক, কথা আর না বাড়াই আমরা চলে যাব ঝটপট আড়াইয়ে, এবং এই মুহূর্তে আমরা আপনাকে কিছু ঘটনা বা কিছু নাম বলবো, আপনি সেগুলোর সংক্ষিপ্তভাবে আপনার যে মন্তব্য সেটি আপনি সেখানে প্রকাশ করবেন। প্রথম হচ্ছে আমরা বলতে চাই নাসিরউদ্দিন পাটোয়ারি, একে নিয়ে আপনার মন্তব্য আর কি? তাকে নিয়ে বলার মতো আমার কোনো ভাষা নেই। সালাউদ্দিন আহমেদ, সবাই ইচ্ছা করলে সুরঞ্জিত সেনগুপ্ত হতে পারে না। উনি একটা স্টাইল নিয়েছেন, সুরঞ্জিত স্টাইল, কিন্তু বোগাস। ডক্টর মোহাম্মদ ইউনুস, সে হচ্ছে শয়তান। ওবায়দুল কাদের, কমেডিশিয়ান। তারেক রহমান, আরও সময় লাগবে। মুজিব হত্যা, মুজিব হত্যা তো 1972 সালে শেখ মুজিবুর রহমান দেশে আইসা সেরা যেদিন খন্দকার মুস্তাকের কোলে বসে গেলেন, সেদিনই উনি নিজের প্ল্যান নিজে করে ফেলছেন। এটার জন্য কাউকে দোষ দেওয়া লাভ নেই। জিয়া হত্যাকাণ্ড, এটা তো কমপ্লিটলি এরশাদ সাহেবই জড়িত। শেখ হাসিনা, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন। উনি মনে করছিলেন যে আজরাইলের কাছে আল্লাহ পাক কখনো তার মৃত্যুর কাগজ ধরাই দেবে না, এই জন্য উনি যা খুশি তা করছেন। আমিরে জামায়াত শফিকুল ইসলাম, শয়তান দেখিনি, এখন দেখতে পাচ্ছি। খলিলুর রহমান, আমেরিকান নাগরিক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, এখন সাধারণ পরিষদের সভাপতি, সে তো সফল। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই এই প্রশ্নটি দিয়ে। এখনকার তরুণরা দীর্ঘদিন ধরে রাজনীতি বিমুখ ছিল, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখছি তরুণরা রাজনীতিতে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ আমরা রাজনীতিতে দেখতে পাইতেছি। আপনার কাছে কি মনে হয় এর পরবর্তী জেনারেশন এই একই রকম আগ্রহ পাবে বা পাবে না? এটা অনেক লম্বা কথা, ছোট্ট করে বলি। সিন্ধু সভ্যতা পৃথিবীর আদি সভ্যতার অন্যতম সভ্যতা। আর্য অনার্যদের মিলনের কারণে একটা সংকর জাতের সৃষ্টি হয়েছে, এই জাতটার নাম হয়েছে বাঙালি। তো আর এখানে একটা কথা আছে, তৃতীয় বিশ্বের ঘরের ভাত খেয়ে বনের মেষ তারা বেঁকে, সেটা হচ্ছে ছাত্ররা। কিন্তু ছাত্র রাজনীতি, বেসিক্যালি ছাত্র সংসদগুলো যখন বন্ধ হয়ে গেল, তখনই সেখানে ষড়যন্ত্রকারীরা ঢুকছে। আমাদের এই তরুণ প্রজন্মকে দোষ দিয়ে কোনো লাভ নাই, ওদের মধ্যে দেশপ্রেম আছে। আমরা যারা আজকে রাজনীতির সাথে জড়িত, এর দায় আমাদের। যেদিন থেকে ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ হয়ে গেল, ছাত্র রাজনীতির সঠিক প্রক্রিয়া কাজ করছে না, তখন সেখানে গুপ্তরা ঢুকে তাদের মগজ ধুলিয়া করতে পেরেছে। তবে আমি বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম অনেক ব্রিলিয়ান্ট এবং তাদের জানার যে সুযোগ এটা অনেক অনেক বেশি। আমি আমার ছেলের কথা বলি, তার জন্য আমার আগে 8টা-10টা পত্রিকা নিতে হইতো। সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, ল্যাপটপ তাকে দিলাম, তারপরে বললো যে বাবা আর পত্রিকা আনার দরকার নেই, সে 30টা পত্রিকা পড়ে। তো জানার যে সুযোগটা, যেটা গুগলে টিপলেই সার্চ করলে সে অনেক তথ্য উপাত্ত জানতে পারে, ইনফরমেশন ডায়রিয়া আর কি। তো আমি মনে করি এই তরুণ প্রজন্ম প্রত্যেকে একটা এনসাইক্লোপিডিয়া। অতএব তাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে হবে। তবে এর জন্য আমাদেরকে প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করতে হবে, প্রতিযোগিতা হবে। জয় এবং পরাজয় দুইটা পাশাপাশি থাকবে। আমি কখনো জয়ী হব, আমি কখনো পরাজিত হব। আর কখনো আমি শব্দতে না এসে আমরা যদি আমরা বলি, তাহলে অনেক অনেক খারাপ সংস্কৃতি অবলুপ্ত হবে। আমি শেষ কথাটা বলবো, এই তরুণ প্রজন্ম অনেক মেধাবী, অনেক বিচক্ষণ, তারা ভালো কিছু করবে। এবং আমি এই প্রজন্মের উদ্দেশ্যে এই কথাটা বলবো, হে যুবক, উঠে দাঁড়াও, এগিয়ে যাও, দেখবে পথটা তোমাদেরই। তোমরা এই নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে, উন্নত এবং সমৃদ্ধ।
এটাই আকাঙ্ক্ষা।